প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করছি এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। আমাদের গত লেকচারে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ নিয়ে আমরা কাজ করেছিলাম, অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপে আমরা মোটামুটি বিভিন্ন রকম বিষয় সম্পর্কে আমরা জেনেছি, সিস্টেম সম্পর্কে জেনেছি এবং পজিটিভ ইভেন্ট এবং নেগেটিভ ইভেন্ট কী সেটি জেনেছি। সিস্টেম কখন পরিবেশের উপর কাজ করবে বা পরিবেশ কখন সিস্টেমের উপর কাজ করবে সেটি দেখেছি। তবে এই নোটেশন দুটো খুব ইম্পর্টেন্ট। সিস্টেম পরিবেশের উপর কাজ করলে তোমরা কি বুঝবে যে এই সিস্টেমের মধ্যে তাপ দেওয়া হচ্ছে এবং যার কারণে এই তাপের একটা অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি হচ্ছে, এই কারণে ডিইউ পজিটিভ হবে এবং আরেকটি অংশ বহিস্থ কাজ সম্পন্ন করছে, এই জন্য ডিডাব্লিউ পজিটিভ হবে। আর যদি কোনো সিস্টেম তাপ হারায় তাহলে বুঝবে পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে, অর্থাৎ পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে, আর এই ঘটনায় সিস্টেম পরিবেশের উপর কাজ করছে। তাহলে এক্ষেত্রে কি হবে, ডি কিউ অর্থাৎ এটি নেগেটিভ হবে, অর্থাৎ সিস্টেম শক্তি হারাচ্ছে। ডি কিউ নেগেটিভ মানে বুঝবে সিস্টেম শক্তি হারাচ্ছে, আর ডি ইউ নেগেটিভ মানে বুঝবে শক্তি যখন সিস্টেম হারাবে তখন তার অন্তঃস্থ শক্তিটি কমে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে কাজটি করব এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অ্যাপ্লিকেশন শিখব। মানে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে আমরা শিখলাম, কোনো সিস্টেমের তাপশক্তির পরিবর্তন করলে এটি দুইটি উপাংশে বিভাজিত হয়ে যায়, একটি অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হবে এবং অপর অংশ বহিস্থ কাজ সম্পাদনে ব্যবহৃত হবে। এখন কোশ্চিন হচ্ছে, তাহলে আমরা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটা দেখলাম, এখন এটির অ্যাপ্লিকেশনটা আমরা করব কোথায়? আসো আমরা এর অ্যাপ্লিকেশন কোথায় করা যায় সেটি আমরা দেখি। তাহলে আমাদের এখন সূত্র যেটা হবে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আমরা মোটামুটি প্রয়োগ দেখব। যে তাপগতিবিদ্যার এই যে আমাদের প্রথম সূত্রের গাণিতিক রূপটা হয়ে গেছে, তাহলে আমরা তাপগতিবিদ্যার এখন প্রথম সূত্রের প্রয়োগ দেখব। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগ কোথায় কোথায় এটা অ্যাপ্লাই করা যেতে পারে, প্রয়োগ, দ্যাট মিন্স অ্যাপ্লিকেশন। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগ বা অ্যাপ্লিকেশন, তাহলে আমরা মোটামুটি এই পদার্থবিজ্ঞানের প্রথম সূত্রের 4টা প্রক্রিয়ার মধ্যে এটি অ্যাপ্লাই করতে পারবো। প্রয়োগটা করব হচ্ছে প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়ার উপর, তাপগতীয় প্রক্রিয়া। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগ হবে বা অ্যাপ্লিকেশন হবে তাপগতীয় প্রক্রিয়ার উপর। তাহলে তাপগতীয় প্রক্রিয়া আমাদের আছে মোট 4টি, আমি লিস্ট করি। এই 4টি জিনিসকে আমরা তাপগতীয় প্রক্রিয়া বলবো। 1 নম্বরটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোথায় অ্যাপ্লাই হবে? সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। 2 নম্বর অ্যাপ্লাই হবে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে। 4 নম্বর যে অ্যাপ্লিকেশনটা সেটি হচ্ছে সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রে প্রয়োগ করব এই 4টি তাপগতীয় প্রক্রিয়ার উপর। একটি হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই সমুষ্ণ প্রক্রিয়া জিনিসটা কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া জিনিসটা কি, সম আয়তন প্রক্রিয়া জিনিসটা কি, সমচাপীয় প্রক্রিয়া জিনিসটা কি, সেটি আমি এখন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখো, সমুষ্ণ প্রক্রিয়াটা হচ্ছে যদি কোনো সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, আয়তন এবং চাপের পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রা স্থির থাকবে। তাহলে সমুষ্ণ প্রক্রিয়াটা হচ্ছে যদি কোনো সিস্টেমের বা যদি কোনো প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা, টি মানে হচ্ছে তাপমাত্রা যদি স্থির থাকে, আমি এদিকে এখন যে জিনিসগুলো লিখব প্রত্যেকটি জিনিস স্থির হবে। যদি কোনো সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে সেক্ষেত্রে চাপ এবং আয়তন ইত্যাদির যে পরিবর্তনগুলো হবে সেই প্রক্রিয়াকে আমরা বলবো সমুষ্ণ প্রক্রিয়া। অর্থাৎ তাপমাত্রাকে স্থির রেখে
তুমি যত কিছু ঘটনা ঘটাইতে পারো, অর্থাৎ যে প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে সেই প্রক্রিয়াগুলোর নাম হবে সমষ্ণ প্রক্রিয়া। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি? যদি কোনো সিস্টেমের আমরা কি করি, যদি কোনো সিস্টেমে তাপ শক্তির যদি স্থির রাখি আমরা, অর্থাৎ তাপ স্থির রাখলাম আমরা, কিউ মানে হচ্ছে তাপ, অর্থাৎ যদি কোনো সিস্টেমকে আমরা তাপ দেব না এবং সিস্টেম থেকে তাপ বেরো হয়ে যাবে না, তাহলে এই যে প্রক্রিয়াটা হবে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের আয়তন স্থির থাকে, অর্থাৎ ভি মানে হচ্ছে আয়তন, এইদিকে আমি যা লিখতেছি সবগুলোই কিন্তু স্থির থাকবে। যদি কোনো সিস্টেমের আয়তন স্থির থাকে তাহলে সেই প্রক্রিয়াটির নাম হবে সম আয়তন প্রক্রিয়া। আর সমচাপীয় প্রক্রিয়া কাকে বলবো? যদি কোনো সিস্টেমে চাপ স্থির থাকে তাহলে এই প্রক্রিয়াগুলোকে আমরা বলবো সমচাপীয় প্রক্রিয়া। তাহলে বিষয়টি এখানে কী হবে, আমরা আরেকটু কাজ করব যে আমাদের হচ্ছে যদি কোনো সিস্টেমের তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে যে ঘটনাটি ঘটবে, তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে আয়তন এবং চাপের পরিবর্তন হবে। এক্ষেত্রে এই যে প্রথম যে সমষ্ণ প্রক্রিয়াটা, এটি হচ্ছে বয়েলের সূত্রকে ফলো করবে, বয়েলের সূত্র মেনে চলে। অর্থাৎ এই সিস্টেমের মধ্যে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। আর কি হবে? বয়েলের সূত্র মেনে চলবে, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, যেহেতু আমরা তাপ শক্তির পরিবর্তন করব না, অর্থাৎ ডিটি ইজ ইকুয়াল টু 0 হবে, ডিটি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ তাপ শক্তির কোনো পরিবর্তন হবে না। আর তাপ শক্তির যদি পরিবর্তন না হয় তাহলে অন্তস্থ শক্তিরও কোনো পরিবর্তন হবে না। তাহলে অন্তস্থ শক্তির যদি পরিবর্তন না হয় তাহলে তাপগতিবিদ্যার এই যে আমরা প্রথম সূত্রের যে গাণিতিক রূপ দেখলাম, অর্থাৎ dq ইজ ইকুয়াল টু dw, অর্থাৎ সমস্ত তাপ আমরা বাইরে থেকে তাপ দেব, বাট তাপ শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখো বয়েলের সূত্র মেনে চলবে, বয়েলের সূত্র মেনে চলা মানে কি? পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটাকে এভাবে লিখতে পারি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। তার মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে প্রয়োগটা হলো প্রথমে সমষ্ণ প্রক্রিয়ার উপর। এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, তাপমাত্রা স্থির থাকে, আর তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে এটি বয়েলের সূত্র মেনে চলবে। তার মানে পিভি ইজ ইকুয়াল টু কে ধ্রুবক হবে, আবার P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 লেখা যাবে। যেহেতু তাপশক্তির কোনো পরিবর্তন করছি না, অর্থাৎ তাপমাত্রার যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, এই জন্য ডিটি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ সিস্টেমকে তাপ দিচ্ছি বাট সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, তার মানে ডিটি ইজ ইকুয়াল টু 0 হবে। আর তাপমাত্রার যদি পরিবর্তন না হয় তাহলে সিস্টেমের অন্তস্থ শক্তিরও কোনো পরিবর্তন হবে না। তার মানে আমি যে তাপটা দেব এই তাপটা তাহলে যাবে কোথায়? এই তাপটা সমস্ত তাপ বহিস্থ কাজ সম্পাদনে ব্যবহৃত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইখানে তোমাদের আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এই সমষ্ণ প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু তাপমাত্রা স্থির রাখার জন্য অতি ধীর প্রক্রিয়া, মানে ধীরে ধীরে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তাহলে এটি 1 নম্বর নোটেশন। 2 নম্বর হচ্ছে এটি একটি ধীর প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াটাকে খুব আস্তে আস্তে করতে হবে। তাহলে এই প্রক্রিয়ায় আমি যে স্থানে করব, যে স্থানটার মধ্যে এই প্রক্রিয়াটি আমরা সম্পূর্ণ করব, ওই স্থানে তাপ ধারণ ক্ষমতা উচ্চ হইতে হবে। তাহলে পরীক্ষাধীন স্থানের তাপ ধারণ ক্ষমতা উচ্চ হইতে হবে, অর্থাৎ যে স্থানে এই প্রক্রিয়াটি আমরা সম্পূর্ণ করব সেই স্থানে তাপ ধারণ ক্ষমতাটা অনেক বেশি হইতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে বিষয়টা কী দাঁড়ালো? তাহলে সমষ্ণ প্রক্রিয়া আমরা কাকে বলবো? যে প্রক্রিয়া কোনো সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে সেই প্রক্রিয়াকে আমরা সমষ্ণ প্রক্রিয়া বলি। আর তাপমাত্রা স্থির থাকলে সমষ্ণ প্রক্রিয়াটি বয়েলের সূত্রকে মেনে চলবে। সেক্ষেত্রে সমষ্ণ পরীক্ষার ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু কে কনস্ট্যান্ট, এটা লেখা যাবে। তাহলে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 লেখা যাবে। তাপমাত্রার কোনো পরিবর্তন নেই, অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন নেই। তাহলে
আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে থেকে যদি আমরা অন্তঃস্থ শক্তির পরিবর্তনে 0 বসিয়ে দেই, তাহলে ডিকিউ ইজিক্যাল টু ডিডাব্লিউ লেখা যাবে। অর্থাৎ এই তাপটা যাবে কোথায়? সমস্ত তাপ বহিস্থ কাজ সম্পাদনে ব্যবহৃত হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমাদের কোনো তাপ নষ্ট না হয়, আর এটি একটি ধীর পরীক্ষা হবে, আর পরীক্ষাধীন স্থানের যে স্থানে পরীক্ষাটি করব সেই স্থানের তাপ ধারণ ক্ষমতাটা উচ্চ হইতে হবে, এবং যে পাত্রটাতে আমরা আবার করব সেই পাত্র তাপ সুপরিবাহী হইতে হবে। 4 নম্বর, পাত্র বা কন্টেইনার তাপ সুপরিবাহী। তাহলে পাত্রটি অবশ্যই তাপ সুপরিবাহী হইতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, মোটামুটি আমাদের সমষ্ণ পরীক্ষাটি হয়ে গেল। এখন আমরা হচ্ছে রুদ্ধতাপীয় পরীক্ষা শিখব। তাহলে রুদ্ধতাপীয় পরীক্ষায় যেহেতু আমাদের কি হয়, রুদ্ধতাপীয় পরীক্ষায় তাপ স্থির থাকে, যার কারণে সিস্টেমের ভিতরে তাপ যাবেও না, সিস্টেম থেকে তাপ বেরো হবে না। তাহলে এই পরীক্ষাটির জন্য আমাদের যে নোটেশনগুলো সেটি হচ্ছে কি, 1 নম্বর নোটেশন, ইম্পর্টেন্ট নোটেশন, এটি হচ্ছে তাপ কুপরিবাহী পাত্রে এই কাজটি করতে হবে। তাপ কুপরিবাহী পাত্রে এই ঘটনাটি ঘটাইতে হবে। 1 নম্বর হচ্ছে তাপ কুপরিবাহী পাত্রে, তাহলে এটি বয়েল এবং চার্লসের সূত্র মানবে না। বয়েল ও চার্লসের সূত্র মানে না। তাহলে এটি বয়েলের সূত্র প্লাস চার্লসের সূত্র, কিন্তু এটি দুইটিই মানে, আর এটি বয়েল এবং চার্লসের সূত্র মানে না। 3 নম্বর যেটা হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যেহেতু বয়েলের সূত্র মানবে না, সেহেতু সে কী করবে, পিভি গামা ইজিক্যাল টু ধ্রুবক। এটি আমরা বিস্তারিত শেখাবো তোমাদেরকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এই প্রক্রিয়াটি যে সূত্রকে ফলো করে সেটি হচ্ছে পিভি গামা ইজিক্যাল টু ধ্রুবক। এখানে পি মানে হচ্ছে গ্যাসের চাপ, ভি মানে আয়তন, গামা মানে হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই গামার ভ্যালু দ্বারা বোঝা যাবে এই গ্যাসীয় পদার্থটি এক পরমাণুক না দ্বিপরমাণুক না বহু পরমাণুক। ওকে, তাহলে মোটামুটি আমি যদি 4 নম্বর নোটেশন নেই, 4 নম্বর নোটেশনটা খুবই ইম্পর্টেন্ট নোটেশন। তাহলে আমরা মোটামুটি 4 নম্বর নোটেশনটা নিয়ে কাজ করব একটু রুদ্ধতাপীয় পরীক্ষার ক্ষেত্রে। তাহলে অবশ্যই আমরা যে নোটেশনগুলো লিখতেছি এটা হচ্ছে রুদ্ধতাপীয় পরীক্ষার ক্ষেত্রে। তাহলে রুদ্ধতাপীয় পরীক্ষার ক্ষেত্রে যেহেতু আমার এই সিস্টেমটা হচ্ছে তাপ কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, অর্থাৎ এর পিস্টনটা হবে তাপ কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, অর্থাৎ এই সিস্টেমে আমরা তাপ দিতেও পারবো না, তাপ বেরো হবে না। তাহলে কি ঘটনা হবে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডি কিউ এর ভ্যালু এখানে 0। তাহলে আমরা নর্মালি সূত্র জানি ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লু। তাহলে এই ডি কিউ এর ভ্যালু যদি 0 হয়, তাহলে ইকুয়েশন অনুসারে আমরা লিখতে পারি ডি ইউ প্লাস ডি ডাব্লু। তাহলে ডি ইউ প্লাস ডি ডাব্লু ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এটি একটি ইম্পর্টেন্ট নোটেশন, 4 নম্বর নোটেশন যেটা, অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা জানি ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লু। যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় তাহলে সিস্টেমে তো আমরা তাপ দিতেও পারবো না, এই সিস্টেম থেকে আমরা তাপ বেরো করতে পারবো না। তাহলে কি হবে, ডি কিউ এর ভ্যালু 0 হবে। আর ডি কিউ এর ভ্যালু 0 হলে ডি ইউ প্লাস ডি ডাব্লু ইজ ইকুয়াল টু 0। এই নোটেশনটার মানে কি দেখো, ডি ইউ প্লাস ডি ডাব্লু তখনই 0 হবে যদি একটা জিনিস পজিটিভ হয় আর একটা জিনিস নেগেটিভ হয়, সমপরিমাণ। অর্থাৎ অন্তঃস্থ শক্তি যে পরিমাণ বৃদ্ধি পাবে, যেমন অন্তঃস্থ শক্তি আর হচ্ছে কৃতকাজ হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে অন্তঃস্থ শক্তি কোনো একটা সিস্টেমে যে পরিমাণ বৃদ্ধি পাবে ওই পরিমাণ কৃতকাজ মাইনাস হইতে হবে। আমরা এর আগে দেখলাম কৃতকাজ পজিটিভও হইতে পারে, কৃতকাজ নেগেটিভ হইতে পারে। কখন কৃতকাজ পজিটিভ হয়, যখন কোনো একটা সিস্টেমে তাপ দেওয়া হয়, অর্থাৎ সিস্টেম যখন পরিবেশের উপর কাজ করে। আর কৃতকাজ নেগেটিভ হবে কখন, যখন কোনো সিস্টেম তাপ হারাবে, অর্থাৎ সিস্টেমের অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে, সিস্টেম থেকে তাপ বের করে নেওয়া হবে, তখন সিস্টেম সংকুচিত হয়ে যাবে, তখন কৃতকাজ নেগেটিভ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই নোটেশনটা তখনই বৈধ হবে যদি অন্তঃস্থ শক্তি যে পরিমাণ বৃদ্ধি পাবে সেই পরিমাণ কৃতকাজ মাইনাস হবে, তাহলে এটা বৈধ। অথবা অন্তঃস্থ শক্তি নেগেটিভ এবং কৃতকাজ পজিটিভ সমপরিমাণ যদি হয় 0 হবে। তার মানে আমি যদি একটু তোমাদেরকে বুঝাই, ধরো আমরা তো এই সিস্টেমে তাপ দিতেও পারবো না, এই সিস্টেমের তাপ আমরা হ্রাসও করতে পারছি না,
তাই না? তার মানে ডি কিউ ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের কিন্তু এই কাজটি করার আছে, অধিকার আছে। আমি চাইলে এই পিস্টনটাকে একটু আমি উপরে উঠাতে পারি। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা আরেকটু নিচে লিখব। তাহলে দেখো, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ধরো এটি হচ্ছে আমাদের সেই সিস্টেমটি, এটি হচ্ছে সিস্টেম। তাহলে এটি হচ্ছে আমাদের সিস্টেম। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ধরো এটি হচ্ছে আমাদের সিস্টেম। আমি যদি কি করি, এই পিস্টনকে যদি উপরে উঠাই তাহলে কি হবে? আমাদের ধরো এই সিস্টেমের মধ্যে 50 জুল শক্তি অলরেডি আছে, জায়গা কতটুকু? এতটুকু। ওকে, আমি যখন পিস্টন উপরে উঠাবো, তাহলে পিস্টন যদি আমি উপরে উঠাই তাহলে এখানে ডিডাব্লিউ কাজটা হবে পজিটিভ। তাহলে কোনোভাবে যদি পিস্টন উপরে ওঠে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিস্টন যদি উপরে ওঠে, অর্থাৎ গ্যাস যদি এক্সপ্যান্ড করে, প্রসারিত যদি হয়, তাহলে এই আগে জায়গা ছিল হচ্ছে এতটুকু, আগে জায়গা ছিল এতটুকু, এখন জায়গা হলো এতটুকু, তাই না? তাহলে দেখো, যখন গ্যাস সিলিন্ডার উপরে যাবে তখন এখানে যে কাজটা হবে সেই কাজটা পজিটিভ, অর্থাৎ সিস্টেম পরিবেশের উপর কাজ করলো। ধরলাম আমরা সেই কাজটি কতটুকু, ধরলাম 5 জুল কাজ সম্পন্ন হয়েছে। এই 5 জুল কাজ এখন এই অন্তস্থ শক্তি দ্বারাই সম্পন্ন হবে। সেক্ষেত্রে সিস্টেমের অন্তস্থ শক্তি হ্রাস পাবে। তাহলে তোমরা একটু ভালো মতো বুঝবে, যদি সিস্টেমের কোনো কাজ পজিটিভ হয়, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি গ্যাস এক্সপ্যান্ড করে, অর্থাৎ পিস্টন যদি উপরে যায়, সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে, যে কাজটা হবে পজিটিভ, এই কাজটা সিস্টেমের অন্তস্থ শক্তি দ্বারা, সমপরিমাণ অন্তস্থ শক্তি দ্বারা হবে। সেক্ষেত্রে কিন্তু এই নোটেশনটা বৈধ, -5 + 5 = 0। আবার অন্যভাবে আমরা কিন্তু এভাবে চিন্তা করতে পারি, ধরো এটি হচ্ছে আমাদের গ্যাস সিলিন্ডার, এটি হচ্ছে গ্যাস সিলিন্ডার, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে, পিস্টন ধরো এই জায়গায় আছে। আমরা এই সিস্টেমে তাপ দিতেও পারবো না, তাপ বেরও করতে পারবো না। তাহলে কি হবে? যদি পিস্টন যদি নিচে নামে, তার মানে কি বিষয়টা দাঁড়ালো? তাহলে পিস্টন যদি নিচে নামে তাহলে পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে। ধরো পিস্টন এই জায়গায় চলে আসলো, তাহলে পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে, তাহলে এক্ষেত্রে এখানে কৃত কাজটা নেগেটিভ হবে। তাহলে আমরা জানি কৃত কাজ যদি নেগেটিভ হয়, ধরলাম আমরা 5 জুল কৃত কাজ হলো নেগেটিভ, এই 5 জুল কৃত কাজ নেগেটিভ হলে 5 জুল অন্তস্থ শক্তি এখন বৃদ্ধি পাবে। তাহলে 5 জুল অন্তস্থ শক্তি বৃদ্ধি, তার মানে পজিটিভ। তাহলে এটা নোটেশন ইজ ইকুয়াল টু 0। তাহলে মূল ঘটনা যেটা দাঁড়ালো, যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই নোটেশনটা বৈধ, ডি ইউ প্লাস ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু 0, অথবা আমরা এটাও লিখতে পারবো ডি ইউ প্লাস পি ডিভি ইজ ইকুয়াল টু 0, এটি কিন্তু লেখা যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তোমরা মাথা রাখবে, যদি সিস্টেম এর মানে কৃত কাজ যদি পজিটিভ হয়, তাহলে কি বুঝবে? এই কৃত কাজটি অন্তস্থ শক্তি দ্বারা সম্পূর্ণ হয়েছে। যে পরিমাণ কৃত কাজ হবে সেই পরিমাণ অন্তস্থ শক্তি হ্রাস পাবে। আবার যদি কৃত কাজ নেগেটিভ হয়, যে পরিমাণ কৃত কাজ নেগেটিভ হবে ওই পরিমাণ সিস্টেমের অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। এটা হয় কেন? কারণ হচ্ছে দেখো, আগে জায়গা ছিল এতটুকু, এত জায়গার মধ্যে ধরো 50 জুল শক্তি আছে। এখন যখন পিস্টনটা নিচে নামবে তখন কিন্তু জায়গাটি ছোট হয়ে গেল, যার কারণে তার অন্তস্থ শক্তি কিন্তু আগে বড় একটি জায়গার মধ্যে যতটুকু ছিল, জায়গা ছোট হওয়ার কারণে ওই অল্প জায়গার মধ্যে বেশি শক্তি থাকার কারণে অন্তস্থ শক্তিটা বৃদ্ধি প্রাপ্ত হয়। তাহলে যে পরিমাণ কৃত কাজ নেগেটিভ হবে সেই পরিমাণ অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। তাহলে এই নোটেশন ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে আমাদের আর দুইটা প্রক্রিয়া থাকলো, সম আয়তন প্রক্রিয়া, যে প্রক্রিয়া আয়তন স্থির থাকে, এই সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ 0 হয়। তাহলে এই সম আয়তন প্রক্রিয়ায় কোনো একটা সিস্টেমে কৃত কাজ কত হবে? ডাব্লিউ 0 হবে। কারণ তাহলে আমি যদি তাপগতিবিদের প্রথম সূত্র এখানে অ্যাপ্লাই করি, সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ 0, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন নেই। তাহলে এটা আমরা নেক্সট ভিডিওতে আরও একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব, আজকে একটু শর্টে লিখি। তাহলে তাপগতিবিদের প্রথম সূত্র যদি লিখি ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাহলে এটি যেহেতু 0, তাহলে এই প্রক্রিয়ায় সমস্ত তাপটা কোথায় যায়? তাহলে সম আয়তন প্রক্রিয়ায় কোনো সিস্টেমে তাপ দেওয়া হলে এই সিস্টেমের সমস্ত তাপটি তার অন্তস্থ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হবে। তাহলে সম আয়তন প্রক্রিয়ায় কোনো সিস্টেমে কৃত কাজ, এই সম আয়তন প্রক্রিয়ায়
ধরো এটি একটি গ্যাস সিলিন্ডার, এটি হচ্ছে তার পিস্টন। তুমি গ্যাসের তাপ দিচ্ছ, বাট আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বল আছে সরণ নাই। তার মানে এখানে কৃতকাজ DW = 0। তাহলে সম আয়তন পরীক্ষায় কৃতকাজ হচ্ছে 0। তাহলে আমি যদি কোনো সিস্টেমে তাপ দেই, এই তাপটা তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে পুরোটাই ব্যয় হয়ে যাবে। আর সমচাপীয় পরীক্ষায় যে জিনিসটা হয়, এখানে কৃতকাজ সম্পূর্ণ হবে, এখানে চাপ স্থির থাকবে। সমচাপীয় পরীক্ষায় কোনো সিস্টেমে তাপ দেওয়া হলে এখানে একটা কৃতকাজ সম্পূর্ণ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের মোটামুটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। নেক্সট লেকচারে আমরা প্রত্যেকটি প্রক্রিয়ার আরও বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে শুধুমাত্র প্রত্যেকটি প্রক্রিয়া সম্পর্কে জানলাম। নেক্সট ভিডিওতে আমরা প্রত্যেকটি প্রক্রিয়ার অর্থাৎ সমষ্ণ পরীক্ষায় কৃত কাজের রাশিমালা বের করব, রুদ্ধতাপী পরীক্ষায় কৃত কাজের সমীকরণ বের করব, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা পরীক্ষায় বিস্তারিত আলোচনা করব, গ্রাফ নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেটিতে ক্লিক করে সেই ভিডিওগুলো আগে দেখে আসবে এবং প্রত্যেকটা টপিকস অনুযায়ী প্রত্যেকটা টপিক্সের শেষে টাইপ অনুযায়ী যে গাণিতিক প্রবলেমগুলো আমরা আপলোড করেছি সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।